আমি নিরাপত্তা দিতে পারছি না, অতএব রাত্রে ডিউটি দেবো না, এটা তো একটা পরাজয়ের মানসিকতা। এটা চলতে পারে না। যদি সিবিআই যে অফিসাররা তদন্ত করছেন তারা শাসক দলের টাকার কাছে যদি বিক্রি না হয়ে যান, বা দিল্লির শাসক দলের নেতাদের দ্বারা প্রভাবিত যদি না হয়ে যান, তাহলে তারা এমন কিছু বের করতে পারবেন যাতে নির্যাতিতা বিচার পাবেন। আমাদের সংবিধানে ছেলে মেয়েদের সমানাধিকার দেওয়া হয়েছে, অতএব মেয়েদের রাত্রে ডিউটি পড়বে এরকম কাজ দেব না, এটা বলা যায় না এবং এটা কাম্য নয়। এই বিলে কি এমন কোনো প্রাবধান থাকবে যে কেউ কারোর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করবে তাকে ফাঁসি দিয়ে দেবে? সম্ভব নয়। তাহলে যার বিরুদ্ধে অভিযোগ তার বিরুদ্ধে প্রমাণটা তো জোগাড় করতে হবে। তো তিনি এখানে যার কে ধর্ষণ করা হলো, খুন করা হলো, তার বিরুদ্ধে প্রমাণগুলো লোপাটের ব্যবস্থা করেছেন। ওনার তো কোনো নৈতিক অধিকারই নাই এরকম কথা বলার। উনি যার খুশি পদত্যাগ চাওয়ার কথা বলতে পারেন, কিন্তু উনার পদত্যাগ কেন চাইছে সেটার কারণ আছে। কারণ কমিশনার অফ পুলিশকে উনি নিয়োগ করেন এবং কমিশনার অফ পুলিশ উনি যা বলেন তাই করেন। অতএব এখানে যে ক্রাইমটা ধামাচাপা দিতে বলা হয়েছে সেটা উনার নির্দেশ ছাড়া সম্ভব নয়। 14 তারিখ ওখানে যে ভাঙচুর হয়েছে সেটা উনার অনুমতি ছাড়া সম্ভব নয়। এই যে মা বাবার হাতে ডেড বডি না দিয়ে পুলিশকে দিয়ে বাড়িতে তারপরে শ্মশানে পাঠিয়ে দেওয়া হয়েছে, শ্মশানে ওনার দলের লোক গিয়ে আগের মৃতদেহদের ওখানে ফেলে রেখে পরে যা মৃতদেহটা দাহ করে দিয়েছেন, এটা উনার নির্দেশ অন্তত অনুমতি ছাড়া সম্ভব নয়। সেই জন্য ওনার পদত্যাগ করা উচিত। যে উনি ব্যর্থ নয়, উনি অপরাধকে ধামাচাপা দিতে চাইছেন, উনার মুখ্যমন্ত্রীর পদে থাকার কোনো অধিকার নাই। আরজি করে ডেপুটি সুপার লিখিতভাবে কালকে সন্দীপ ঘোষকে যে অপরাধে গ্রেপ্তার করা হয়েছে, তো সেই অপরাধের কথা তো স্বাস্থ্য ভবনে জানানো হয়েছিল, অ্যান্টি করাপশনে জানানো হয়েছিল, ভিজিলেন্স কমিশনে জানানো হয়েছিল এবং মমতা ব্যানার্জির বাড়িতেও গিয়েও কপি দিয়ে আসা হয়েছিল। তাহলে স্বাস্থ্যমন্ত্রী কে? মমতা ব্যানার্জি। স্বাস্থ্য ভবনে যেটা দেওয়া হয়েছিল তারপর তিনি কোনো ব্যবস্থা নেননি। ভিজিলেন্স কমিশন পার্ট ডিপার্টমেন্টের সঙ্গে সংশ্লিষ্ট, পার মন্ত্রী কে? মমতা ব্যানার্জি। ভিজিলেন্স কমিটি ব্যবস্থা নেয়নি, তার জন্য মমতা ব্যানার্জি দায়ী। এবং অ্যান্টি করাপশন পুলিশের ডিপার্টমেন্ট, পুলিশ মন্ত্রী কে? মমতা ব্যানার্জি। তাহলে উনি ব্যবস্থা নেননি। উনার বাড়িতে গিয়ে যেটা দেওয়া হয়েছিল তাতেও ব্যবস্থা নেননি। তাহলে সন্দীপ গুপ্তের অপরাধকে চাপা দিয়ে রেখে যদি তখন ব্যবস্থা নেওয়া হতো তাহলে হয়তো এই মহিলা খুন হতেন না। কারণ ওখানে যে অপরাধের চক্র চলছিল সেটা যাতে ঠিকমতো চলে, অন্যরা যাতে তাদের ভয় করে, এই জন্যই তো মহিলাকে খুন হতে হয়েছে, ধর্ষিত হতে হয়েছে। তাহলে এগুলোর জন্য দায়ী মমতা ব্যানার্জি, সেই জন্য তার পদত্যাগ দাবি করতে। দেখুন, শেক্সপিয়ার, কিটস, রবীন্দ্রনাথ, এই তিনজন তো দূরের কথা, কোনো দুইজন একসঙ্গে জীবিত ছিলেন না। তিনি তাদেরকে সাহিত্য আলোচনায় বসিয়ে দিয়েছেন, অতএব তিনি সব পারেন। কমিশনার যে কাজগুলো করেছেন সেটা তো মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রীর নির্দেশে করেছেন। অতএব তার কথা শুনে যিনি কাজ করেন তাকে সরাতে তো মনে একটু ব্যথা লাগবেই। এখন পরিস্থিতি এমন হয়েছে চাপে পড়ে সরাতে পারেন। পার্ক স্ট্রিটে ধর্ষণের অভিযোগ এলো, মুখ্যমন্ত্রী তদন্তর কিছু শেষ না হতেই বলে দিলেন সাজানো ঘটনা। ওনার কোন দায়বদ্ধতা ছিল ওটা সাজানো ঘটনা বলার? এবং যখন দেখা গেল যেটা সাজানো ঘটনা তিনি বলে দিলেন, তারপর পুলিশ কি করবে? পুলিশ কমিশনার তো সাংবাদিক সম্মেলন করে বলে দিলেন যে সাজানো ঘটনা। কিন্তু পরে দেখা গেল সাজানো ঘটনা রেপ হয়েছিল। এই যে মুখ্যমন্ত্রী মিথ্যে কথা বললেন তার জন্য তার সাজা হওয়া উচিত কিনা মুখ্যমন্ত্রীর? এবং মুখ্যমন্ত্রীর কথা শুনে পুলিশ কমিশনার বললেন, তাদের কোনো সাজার ব্যবস্থা হয়েছে? আমরা প্রত্যেকেই সিবিআই এর দিকে তাকিয়ে আছি, আমরা প্রত্যেকেই কালকের দিকে তাকিয়ে আছি, কার্যত কি হয় সুপ্রিম কোর্টে। প্রত্যেকেই আমরা এক নজরে এই মুহূর্তে বাংলার মানুষ কিন্তু ভাবছে অভয়াকাণ্ডে সত্যি কি বিচার পাবে। আমার সঙ্গে রয়েছেন প্রাক্তন আইপিএস নজরুল ইসলাম, কথা বলবো স্যারের সাথে। স্যার, বিচার পাবে মনে হচ্ছে? দেখুন, প্রথম দিকে তো কেসটা সিবিআই তদন্ত করেনি,
এবং যারা তদন্ত করছিল তারা কলেজ কর্তৃপক্ষের সঙ্গে মিলে অপরাধটা ধামাচাপা দেওয়ার চেষ্টা করছিল, পরে প্রচুর প্রমাণ লোপাট হয়েছে। কিন্তু তারপরেও যে প্রমাণ আছে, সিবিআই যেহেতু ভালো তদন্তকারী সংস্থা, আমাদের ভারতবর্ষের মধ্যে মানে সব থেকে জানা তদন্তকারী সংস্থা, যারা শুধু তদন্তই করে, আইন শৃঙ্খলার কাজ তাদেরকে করতে হয় না। তো আমি আশা করব যদি সিবিআই যে অফিসাররা তদন্ত করছেন তারা শাসক দলের টাকার কাছে যদি বিক্রি না হয়ে যান বা দিল্লির শাসক দলের নেতাদের দ্বারা প্রভাবিত যদি না হয়ে যান, তাহলে তারা এমন কিছু বের করতে পারবেন যাতে নির্যাতিতা বিচার পাবেন। কি করে বের করতে পারবে? কারণ আমি বলবো, যারা সেদিন রাত্রে খাবার খেয়েছিলেন তারা অনেকেই বলছেন এত সিস্টার, ওখানেরই ডাক্তারের সঙ্গে আমি কথা বলার চেষ্টা করেছিলাম, যারা খাবার খেয়েছিলেন এতগুলো সিস্টার বা কোনো কাজ হ্যান্ড ওভার করার আগে তাদেরকে একবার সকাল 9টা পর্যন্ত কেউ খোঁজ করলো না কারা ছিল এই হসপিটালের মধ্যে? অনেকেই তো সন্দেহ করছে ইতিমধ্যে। দেখুন, আমি যেহেতু ওখানে কখনো ভর্তি থাকিনি বলতে পারবো না, কিন্তু এবার আমি তো মেডিকেল কলেজে এবং পিজি হসপিটালে কিছুদিন ভর্তি থেকেছি, সবশেষে মেডিকেল কলেজে। তো মেডিকেল কলেজে যেখানে ভর্তি থেকেছি সেখানে ডাক্তাররা একটা জায়গায় বিশ্রাম করেন এবং রাত্রিবেলাতেও কোনো দরকার মনে করলে, যে কোনো পেশেন্টের অবস্থা খারাপ হচ্ছে বা সিস্টাররা পরামর্শ চাইছেন যে এক্ষেত্রে কি করব, এই ওষুধটা চালাবো না বন্ধ করব, নতুন ওষুধ কিছু দেবো কি না, এরকম ক্ষেত্রে কিন্তু ডাক্তারবাবুদের রাত্রিবেলায় ডাকা হয়, ঘুমিয়ে থাকলে ঘুম থেকে তোলা হয়। তো সেখানে এরকমটা থাকা স্বাভাবিক। তো যদি থাকে তাহলে রাত্রিবেলাতেই এরকম তাকে ডাকতে গেলেই বোঝা যেত কি হয়েছে না হয়েছে। বা সকালবেলায় আমি জানি না, ওখানে শিফট চেঞ্জ হয়, শিফট যখন চেঞ্জ হয়, আমি যখন মেডিকেল কলেজে যখন ভর্তি ছিলাম ওখানে সকাল 8টার সময় শিফট চেঞ্জ হয়, দুপুর 2টোর সময় শিফট চেঞ্জ হয়, আবার রাত্রে 8টার সময় শিফট চেঞ্জ হয়। তো তাহলে রাত 8টার সময় শিফট চেঞ্জের সময় তো অন্তত, হ্যাঁ, কিন্তু ওখানকার শিফট, তাহলে সকাল 8টায় তো খাবার খেয়ে ঘুমায়নি, তো সকাল 8টায় তো শিফট চেঞ্জ হয়। এখন ওখানে শিফট চেঞ্জের সময়টা আলাদা কিনা সেটা আমি জানি না। না, ওখানে শিফট চেঞ্জের সময়টা একই, কারণ কেন 8টায় উনি যিনি নিচে রাত্রে ডিউটিতে ছিলেন তিনি 8টায় হ্যান্ড ওভার করে দিয়ে চলে গিয়েছিলেন। যে ডাক্তাররা ছিলেন অন্য ডিপার্টমেন্টের ডাক্তার তারা বলছে 8টাতেই হয় শিফট চেঞ্জ। আর তাহলে তো তখনও অন্তত স্বাভাবিক ছিল। একটা জিনিস আমি বলছি, মুখ্যমন্ত্রী বিধানসভায় বিল আনছেন, অপরাজিতা বিল, খুব ভালো, কুর্নিশ জানাই, কিন্তু আরেকটা জিনিস, মুখ্যমন্ত্রী নাইট ডিউটির ক্ষেত্রে বলছেন মহিলাদের 12 ঘন্টার বেশি ডাক্তার যদি মনে করেন দেবেন। বলছি, মহিলাদেরকে কি সত্যি রাতে আর ডিউটি করতে দিয়ে যাবে না? নিজেরা নিরাপত্তা দিতে পারবো না সেটা ব্যর্থতা স্বীকার করবো না? দেখুন, আমাদের সংবিধানে ছেলে মেয়েদের সমানাধিকার দেওয়া হয়েছে, অতএব মেয়েদের রাত্রে ডিউটি পড়বে এরকম কাজ দেব না, এটা বলা যায় না এবং এটা কাম্য নয়। আগে মেয়েরা বেশিরভাগ বাড়িতে থাকতেন, লেখাপড়া শিখতেন না, কাজে যেতেন না। এখন মেয়েরা লেখাপড়া শিখছেন, অনেক ক্ষেত্রে ছেলেদের থেকে বেশি সংখ্যায় মেয়ে আসছেন, অতএব সেরকম কাজেও মেয়েদেরকে দিতে হবে যেখানে রাত্রে ডিউটি পড়ে। আমি আরেকটা কথা বলছি, মুখ্যমন্ত্রী নিরাপত্তার দায়িত্বে থাকা কলকাতা পুলিশের মধ্যে কোনো মহিলা পুলিশ থাকবেন না তো 12 ঘন্টার বেশি? এটাও তো প্রশ্ন, মুখ্যমন্ত্রী নিরাপত্তার দায়িত্বে কোনো মহিলা পুলিশ থাকবে না তো? আমি জিজ্ঞাসা করছি, যদি 12 ঘন্টা না মনে করে মুখ্যমন্ত্রী কি করে বললেন বিধানসভায় বসে? দেখুন, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সত্যি কথা বা সঠিক কথা খুব কম সময় বলেন, অতএব তার কথাকে অত গুরুত্ব দেওয়ার দরকার নেই। উনি, রবীন্দ্রনাথ মারা গিয়েছেন 1941 সালে, তার 6 বছরের বেশি পরে 47 সালে মহাত্মা গান্ধী যখন অনশন করেছেন
তার অনশন রবীন্দ্রনাথকে দিয়ে ফলের রস খাইয়ে তিনি ভঙ্গ করেছেন। রামমোহন মারা গিয়েছেন খুব সম্ভবত 1833 খ্রিস্টাব্দে, আর আমাদের বিধানসভা হয়েছে 50 সালে। তো সেই 50 সালে হওয়া বিধানসভায় 1950 সালে হওয়া, যিনি 1833-এ মারা গিয়েছেন, তাকে দিয়ে সতীদাহ রোধ আইন পাশ করিয়ে নিয়েছেন। দেখুন, শেক্সপিয়ার, কিটস, রবীন্দ্রনাথ, এই তিনজন তো দূরের কথা, কোনো দুইজন একসঙ্গে জীবিত ছিলেন না। তিনি তাদেরকে সাহিত্য আলোচনায় বসিয়ে দিয়েছেন, অতএব তিনি সব পারেন। এখন ওখানে ওই মেয়েটি একজন ডাক্তার, তিনি পোস্ট গ্রাজুয়েশন করছেন, চিকিৎসাও করছেন। না, সেটা জেনে ফেলা হতে পারে, এমন হতে পারে যে উনি ওই যারা অপরাধী হয় তাদের সঙ্গে অপরাধে যুক্ত না হলে অশান্তিতে থাকেন, যে কখন হয়তো বলে দেবে, কখন হয়তো আমরা ধরা পড়ে যাব, সেরকম হতে পারে। কিংবা তাকে বলা হয়েছিল এমন কিছু করতে যেটা উনি করেননি, অনেক কারণ থাকতে পারে। মোট কথা, ওখানে যদি অপরাধ চক্র না থাকতো তাহলে মহিলাকে খুন করার তো কোনো কারণ ছিল না। কারণ তিনি 4 তলায় আছেন এবং সেখানে গেটে সিকিউরিটি গার্ড থাকে। আমি তো এই কিছুদিন আগে হাসপাতালে ভর্তি থাকলাম। হ্যাঁ, তো সেখানে আমার বাড়ির লোকজন কাউকে যেতে হলে তাদেরকে বলে যেতে হয়, ডাক্তারবাবুদেরকে তারা জিজ্ঞেস করে তবে যেতে দেন। তো তাহলে যারা অপরাধ করলো তারা হয় ভিতরের লোক, না হলে তাদের ভিতরে যাওয়ার মতো ব্যবস্থা করা হয়েছিল। তো সেটার দায় কে নেবে? স্বাস্থ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জি কি তিনি চান? আপনি অনেকগুলো প্রশ্ন করলেন। প্রথমত বিল, এই বিলে কি এমন কোনো প্রাবধান থাকবে যে কেউ কারোর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করবে তাকে ফাঁসি দিয়ে দেবে? সম্ভব নয়। তাহলে যার বিরুদ্ধে অভিযোগ তার বিরুদ্ধে প্রমাণটা তো জোগাড় করতে হবে। তো তিনি এখানে যারকে ধর্ষণ করা হলো, খুন করা হলো, তার বিরুদ্ধে প্রমাণগুলো লোপাটের ব্যবস্থা করেছেন। ওনার তো কোনো নৈতিক অধিকারই না এরকম কথা বলার, হয়নি। আপনারা হাঁসখালির কথা বলছেন, মুখ্যমন্ত্রী গিয়ে প্রকাশ্য মিটিং এ কি বলেছিলেন? বলে এটাকে রেপ বলবেন, না প্রেগনেন্ট বলবেন, না লাভ অ্যাফেয়ার বলবেন? অ্যাফেয়ার তো ছিলই। তাহলে মন্তব্য, তার সাথে আমি একটা কথা, তো তিনি পুলিশ মন্ত্রী, একজন মহিলা, তিনি কি করে এটা বলেন যে একটা 14 বছরের মেয়েকে রেপ করা হয়েছে, তারপরে পুড়িয়ে দেওয়া হয়েছে কোন সার্টিফিকেট ছাড়া? তো তার প্রতি এতটা নির্দয় তিনি কি করে হতে পারেন যে এটাকে রেপ বলবেন, না প্রেগনেন্ট বলবেন, না লাভ অ্যাফেয়ার বলবেন? মানে মেয়েটাকে প্রেগনেন্ট বলে দিলেন। তো তার পুলিশ কি আচরণ করবে? সেই জন্য পুলিশের কাছে যখন অভিযোগ করতে গেছে, পুলিশকে সিরদাঁড়া দিলেও তাকে কিন্তু রীতিমতো কমিশনার পদ থেকে এখনো পর্যন্ত সরানো হলো না। দেখুন, কমিশনার যে কাজগুলো করেছেন সেটা তো মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রীর নির্দেশে করেছেন। অতএব তার কথা শুনে যিনি কাজ করেন তাকে সরাতে তো মনে একটু ব্যথা লাগবেই। এখন পরিস্থিতি এমন হয়েছে, চাপে পড়ে সরাতে পারেন, সরায়নি না। আপনাদের কাছে ভুল খবর, সাসপেন্ড করেছে। তো এটা তো সরকারি কর্মচারীদের নিয়ম যে অ্যারেস্ট হওয়ার পর 48 ঘন্টার ভিতরে বেল না হলে তাকে সাসপেন্ড করতে হবে। তো এটা কিছু বাড়তি কিছু করেনি, যেটা করতে বাধ্য ছিল তাই করেছে।